অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দানে বড়সড় চুরি হয়ে গেছে। গোটা দেশ এই খবর জেনে ফেলেছে। তবে এর প্রতিক্রিয়া কিন্তু যথেষ্ট সংযত। কিন্তু প্রথম প্রশ্ন হলো, আমি আপনি জানলাম কি করে রাম মন্দিরে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে? জানলাম কারণ সবাইকে এক্ষেত্রে অবাক করে ভারতের মেরুদণ্ডহীন গদি মিডিয়া এই খবরটা করেছে। চুরির মতোই এটাও কি একটা বড় খবর নয়? রাম মন্দির শুধু একটা ধর্মীয় প্রকল্পই নয়, বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতীকও। তাই মন্দিরের দানের টাকা চুরি নিয়ে অভিযোগ উঠলে তার অর্থ কিন্তু অন্যরকম দাঁড়ায়। সাধারণ দুর্নীতির অভিযোগের চেয়ে এটা রাজনৈতিক গুরুত্ব অনেক অনেক বেশি। আর সেখানেই কিনা হাত দিয়ে ফেলেছে ভারতের সংবাদ মাধ্যম। যে মিডিয়ার একটা বড় অংশ সাধারণত সরকার বা বিজেপির বিরোধী বয়ানকে খুব গুরুত্ব দেয় না, তারা হঠাৎ এই বিষয়টিকে নিয়ে পড়ল কেন? এর কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা থাকতে পারে। যেমন, প্রথমত, অভিযোগ এতটাই স্পষ্ট যে তা পুরোপুরি উপেক্ষা করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত, বিরোধীরা এটিকে 2027 সালের উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বড় একটা রাজনৈতিক ইস্যু বানাতে চাইছে। আর তৃতীয়ত, ট্রাস্ট নিজেই তদন্তের পক্ষে দাঁড়িয়েছে, ফলে খবরটার পুরোপুরি চেপে যাওয়ার মতো জায়গায় নেই। এবং চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, রাম মন্দির বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক ভাবাদর্শের জায়গা। সেই জায়গায় অনিয়মের অভিযোগ উঠেছে বলেই কি রাম মন্দিরের চুরি এখন জাতীয় সংবাদ হয়ে গেল? শুধু তাই নয়, এই অভিযোগকে বাড়তি সারজল দিয়েছেন কুস্তিকাণ্ড খ্যাত ব্রিজভূষণ শরণ সিং। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা কুস্তিগীরদের হেনস্থার খবরের পর ব্রিজভূষণ বিজেপির একটা কেউকাটা মানুষ হয়ে উঠেছিলেন। আর সেই খাস লোকটাই কিনা বলে দিয়েছেন অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে যুক্ত টাকার অপব্যবহার এবং চুরির বিষয়ে তিনি অনেক কিছু জানেন। আর তার পরের লাইনটা আরও মারাত্মক। প্রবল শক্তিশালী ব্রিজভূষণ জানিয়েছেন, সত্য বললে তিনি বিপদে পড়তে পারেন। নোটবন্দির পর মাত্র 50টা দিন চেয়েছিলেন মোদি, আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী এখন বলেছেন, আমরা রাম মন্দিরের জন্য 500 বছর অপেক্ষা করেছি, এখন চুরির কিনারার জন্য আর 15টা দিন অপেক্ষা করুন। তিনি চুরির কিনারা করতে একটা সিট গঠন করেছেন, তবে তারপরেও বেশ কয়েকটা দিন কেটে গেছে। আর এর মধ্যে অনেকে বলতে শুরু করেছেন, এর পেছনে কি বড় রাজনৈতিক খেলা রয়েছে? আজকের এই এপিসোডে এই চুরি এবং তার রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিক্রিয়া নিয়েই আলোচনা করব, এবং পয়েন্ট ধরে ধরে একেবারে টাইম লাইনের মতো করে জানাবো কি কি ঘটনা ঘটেছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। হিন্দুদের এক বিশ্বাসের জায়গাকে টার্গেট করেই চলেছিল লালকৃষ্ণ আদবানির রথের চাকা। এরপর দেশের নানা জায়গায় কর সেবা এবং কর সেবকদের নিয়ে নানা কাণ্ড কারখানা হয়েছে। গোধরা হয়েছে, গুজরাট হয়েছে, বাবরি মসজিদ ভেঙেছে, অটল বিহারী আদবানির জমানাও শেষ হয়েছে। কিন্তু বছরের পর বছর রাম মন্দিরের আবেগকে সংহত করে গেছে আরএসএস এবং বিজেপি। 2014 থেকে 2024 জানুয়ারি পর্যন্ত গালভরা নানা প্রতিশ্রুতি এসেছে বিজেপির কাছ থেকে। বছরে 2 কোটি চাকরি, 100 স্মার্ট সিটি, চাষিদের ডবল আয়, সস্তায় গ্যাস বা পেট্রোল ডিজেল ইত্যাদি ইত্যাদি। সেসব প্রতিশ্রুতির গঙ্গাযাত্রা হয়েছে, কিন্তু অসমাপ্ত অবস্থাতেও ভোটের আগেই রাম মন্দির উদ্বোধন করে মোদি তার প্রতিশ্রুতি রেখেছেন। 2024 লোকসভা ভোটের জন্য তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল রাম মন্দিরের। হিন্দু ধর্মের এক সর্বোচ্চ গুরু শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ অবশ্য তাতে প্রচণ্ড ক্ষেপেছিলেন। তিনি প্রকাশ্যে বলেছিলেন, ওই মন্দিরের চূড়াই এখনো সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ মন্দিরে কোনো বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা শাস্ত্রসম্মত নয়। কিন্তু তার কথাতে কেউ কর্ণপাত করেননি, উল্টে তাকে হেনস্থাও কম করেননি অন্ধভক্তরা। এখন জুনেই ঘটল পরপর বিস্ফোরণ। উত্তরপ্রদেশের রাজনীতিতে সাম্প্রতিককালে এমন বড় বিস্ফোরণের ঘটনা সম্প্রতি ঘটেনি। এটা একটা বড় ব্যাপার, কারণ এই মন্দির নিয়ে তৈরি এক আবেগে ভেসেছেন বিজেপির সব রথী মহারথীরা। তারা জনগণকেও সেই আবেগে ভাসিয়েছেন, আর সেই আবেগের গায়েই এখন চুরির বদনাম। কীরকম? এখানে একেবারে সময় ধরে ধরে পুরো বিষয়টা খোলসা করা যাক।
ইন্ডিয়ান এক্সপ্রেস, নবভারত টাইমস, মিন্ট, টাইমস অফ ইন্ডিয়ার বিভিন্ন সূত্র এখন এই বিষয়টি নিয়ে সরব। আগে টাইম লাইনটা সাজানো যাক। এত বড় ঘটনা কে বা কারা প্রথম সামনে আনলেন? গদি মিডিয়া অবশ্যই নয়, বরং স্থানীয় সংবাদ মাধ্যম এবং মিডিয়া সাহস করে এগিয়ে এসেছিল। হ্যাঁ, প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180টি দেশের মধ্যে 167তম স্থান যাদের, সেই দেশে এরকম বিশাল খবর করার জন্যে আলাদা সাহস তো লাগেই। জুন মাসের প্রথম সপ্তাহে অযোধ্যা এবং উত্তরপ্রদেশের কিছু স্থানীয় সংবাদ মাধ্যম প্রথম প্রতিবেদন ছাপে যে রাম মন্দিরের প্রতিদিনের চড়াওয়া বা ভক্তদের দেওয়া দান সামগ্রীর গণনায় এবং ব্যবস্থাপনায় বড় ধরনের গরমিল হচ্ছে। কি থাকে দান সামগ্রীতে? শুধু নগদ টাকা পয়সা থাকে তাই নয়, থাকে ভক্তদের দেওয়া সোনা রূপও। এরপরে রাজনৈতিকভাবে ঘটনাটি প্রথম সামনে আনেন সমাজবাদী পার্টির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী পবন পাণ্ডে। গত 7ই জুন তিনি প্রকাশ্যে অভিযোগ তোলেন মন্দিরের দান বাক্স থেকে প্রায় 5 থেকে 7.5 কোটি টাকা চুরি গেছে। পবন পাণ্ডের এই অভিযোগের পরেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ইস্যুটি লুফে নেন। তিনি মিডিয়া রিপোর্ট এবং কোটি কোটি টাকা গায়েব হওয়ার তথ্য তুলে ধরে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং এই বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তার এই বিবৃতির পরে বিষয়টা জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়। আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। যে রাম মন্দির আবেগকে সামনে রেখে এগিয়েছে বিজেপি, সেই আবেগেই কিনা চোট। আর তাই উত্তরপ্রদেশের অলিগলিতে এখন ঢুকে পড়েছে এই চুরির ঘটনা নিয়ে আলোচনা। কারণ এ তো যে সে চুরি নয়, ভক্তরা রামের নামে মন্দিরের দান পাত্রে টাকা পয়সা সোনাদানা দিয়েছেন দিনের পর দিন। আর সেখানে থাকেন তো শুধু সাধু সন্ন্যাসীরাই, বাইরের লোক তো এখানে ঢুকতে পারবে না। তাই এই বিষয়টি অন্য মাত্রা পেয়ে যায়। সুতরাং এই জুন মাসে ঘটনাটা যে মোড় নেবে তা নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না। বিরোধী দলগুলো তীব্র চাপে এবং ভক্তদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হওয়ায় ঘটনাটি খুব দ্রুত এগোতে থাকে। 13ই জুন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুরোধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তড়িঘড়ি করে 3 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেন। আর এরপরেই একটার পর একটা খবরের বোমা ফাটা শুরু হয়। 16ই জুন দিল্লির আকবর রোডে প্রেস কনফারেন্স করে কংগ্রেস তাদের নীরবতা ভাঙে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায় অভিযোগ করেন যে মন্দির নির্মাণের আগের ফান্ডসহ প্রায় 1400 কোটি টাকার হিসেবে জালিয়াতি হয়েছে। এরপর বিষয়টা এতটাই সংবেদনশীল হয়ে ওঠে যে এই চুরির খবর গদি মিডিয়াও করতে বাধ্য হয়। ফলে গরম হয়ে ওঠে খবরের বাজারও। সব জায়গায় প্রাইম টাইমে চর্চায় চলে আসে মোদি বনাম যোগীর দ্বৈরথ। আর এরপর খুলতে থাকে প্যান্ডোরার বাক্স। সামনে আসতে থাকে এতদিনের নানা অনিয়ম এবং জালিয়াতির খবর। প্রথমে উত্তর ভারতের নামী সংবাদ মাধ্যম নবভারত টাইমস কি লিখেছে শোনা যাক। নবভারত টাইমস লিখেছে, রাম মন্দির নির্মাণের কাজের শুরুর দিকে ইঞ্জিনিয়ারিং সহায়তার দায়িত্ব সামলেছিলেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দীননাথ বর্মা। বর্মা সাহেব নির্মাণের কাজে জালিয়াতি এবং কমিশন নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছিলেন। তিনি জানিয়েছেন তাকে যদি পুলিশি নিরাপত্তা দেওয়া হয় তবে তিনি সিটের সামনে নিজের জবানবন্দি দিতে প্রস্তুত। দীননাথের দাবি, নির্মাণ কাজ চলাকালীন তিনি বেশ কিছু আর্থিক অনিয়মের কথা জানতে পারেন। মন্দিরের ভেতরে মাটি খোঁড়ার সময় ট্রাক দিয়ে মাটি সরানোর কোটি কোটি টাকার ঠিকাদারির তদন্তে তিনি গরমিল দেখতে পান। তার বক্তব্য, ওয়ার্ক চার্জে শ্রমিকদের ভুয়ো বা জাল উপায়ে হাজিরা দেখিয়ে বিল পেশ করা হচ্ছিল। এর ফলে একই কাজের জন্য দুবার পেমেন্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বর্মা বলেন, এই বিষয়টি তিনি চম্পত রায়কে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে যার বিরুদ্ধে তার অভিযোগ, তিনি অভিযোগটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, যে সময় অভিযোগ করা হচ্ছে সেই সময় মন্দির ট্রাস্টের অ্যাকাউন্টটি সক্রিয় ছিল না। অস্থায়ী মন্দির নির্মাণের খরচ বিশ্ব হিন্দু পরিষদের রাম মন্দির ন্যাসের ফান্ড থেকে করা হয়েছিল। এবার ঢুকে পড়তে থাকে আরও একটি নাম, যেমন টিন্নু যাদব। অযোধ্যার রাম মন্দিরের এই প্রণামী কেলেঙ্কারির ঘটনায় রামশঙ্কর যাদব ওরফে
টিন্নু যাদব হলেন অন্যতম প্রধান এবং সবথেকে বিতর্কিত চরিত্র। সংবাদ মাধ্যম এবং ট্রাস্টের আভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি অনুযায়ী তিনি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং তার ড্রাইভার ছিলেন। এখন টিন্নু যাদবকে নিয়ে নানা বিস্ফোরক তথ্য সামনে আসছে। বলা হচ্ছে তিনি ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন। তার বিনা অনুমতিতে রাম মন্দিরের সামনের গাছের পাতাও নড়ত না। আরও আছে, সংবাদ মাধ্যম দেখিয়েছে মন্দির চত্বরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীদের মতো টিন্নু যাদবও হাতে ওয়াকিটকি নিয়ে ঘুরতেন। এছাড়াও ভিআইপি এবং ভিভিআইপি ভক্তদের মন্দিরের প্রবেশ করানো এবং সরাসরি রামলালার দর্শনের পুরো ব্যবস্থাও তিনি নিয়ন্ত্রণ করতেন। সংবাদে বলা হচ্ছে মন্দিরের প্রধান প্রণামীর বাক্স বা দানপাত্রগুলোর চাবিও থাকতো টিন্নু যাদবের কাছে। প্রতিদিন যে লাখ লাখ টাকার অনুদান আসত তা গণনার প্রক্রিয়া এবং ব্যাংকে জমা দেওয়ার পুরো ব্যবস্থাটাই তার হাতে ছিল। অর্থাৎ এখানেও তার এবং তার ঘনিষ্ঠদের ব্যাপক প্রভাব ছিল। বিশেষ তদন্তকারী দল ক্যাশ চুরির তদন্তে নামার পর যে কর্মকর্তাদের প্রথমে স্ক্যানারের তলায় নেওয়া হয়, টিন্নু যাদব হচ্ছে তাদের অন্যতম। কিন্তু সামান্য কর্মী থেকে এরকম কেষ্টবিষ্টু হয়ে ওঠা টিন্নুর পত্নী আবার বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেছেন বড় বড় প্রভাবশালী মাথাদের বাঁচানোর জন্যে তার স্বামীকে বলির পাঁঠা বানানো হচ্ছে। আর ঠিক এই কথাটাই বলেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায় এবং বিজেপির ডাকসাইতে নেতা ব্রিজভূষণ শরণ সিং। এর মধ্যে ব্রিজভূষণের বক্তব্য সবচেয়ে ইন্টারেস্টিং। তবে অজয় রায়ের বক্তব্যটা আগে জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে অজয় রায়ের সাংবাদিক সম্মেলনের খবর। দিল্লির আকবর রোডের কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অজয় রায় বলেন, এটা বলা ভুল হবে যে কিছু কর্মকর্তা সামান্য কিছু চুরি করেছে, এর পেছনে রয়েছে বড় বড় মানুষ। রায় বলেন বিজেপি আরএসএস বিশ্বাসের একটা পরিবেশ তৈরি করেছিল, সেখানে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসকে বিক্রি করে দেওয়া হয়েছে। যারা ধর্মের নামে এসেছিল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করেছে। অযোধ্যার রাম জন্মভূমি নিয়ে পরিস্থিতিটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে ডাকাতি চলছে, তাও আবার প্রাতিষ্ঠানিক উপায়ে করা ডাকাতি। এই ডাকাতির বিষয়টা বুঝতে গেলে কিন্তু খুব জরুরি ব্রিজভূষণ শরণ সিংয়ের কথা। ব্রিজভূষণ রাজনৈতিকভাবে বিজেপিতে কতটা শক্তিশালী সেটা আমরা দেখেছি সেই মহিলা কুস্তিগিরদের হেনস্থার অভিযোগের সময়। এহেন শক্তিমান ব্রিজভূষণ বলেছেন, আমি খুব দুর্বল একজন মানুষ, আমি যদি সত্যি কথা বলি তবে আমি বিপদে পড়ে যাব, কারণ তারা অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তি। এই মুহূর্তে সত্য বলার মতো সাহস আমার নেই, তবে সময় এলে আমি সব বলবো। এই তারা কারা? ব্রিজভূষণের মতো মানুষ যাদের সামনে দুর্বল হয়ে পড়ছেন। ব্রিজভূষণ মুখ খুললে নাকি বিপদে পড়ে যাবেন তারা। এটা কি রহস্যের ফিল্মি স্ক্রিপ্ট নাকি? নোটবন্দির সেই 50 দিনের নাটকের পর এবার কি যোগীর 15 দিনের নাটক, নাকি এটাও আর একটা জুমলা? 21শে জুন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ঢুকে পড়েছেন এর মধ্যে। তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় চুরির ঘটনা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত একটিও এফআইআর দায়ের করা হলো না? সরকার কাকে বাঁচানোর চেষ্টা করছে? তাহলে সত্যিই কি চুরির চেয়ে বড় কিছু ঘটেছে এই রাম মন্দিরে? মানুষের আবেগের সঙ্গে কারা এই খেলাটা করছেন তা কি সত্যি সামনে আসবে? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।